বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে করোনা প্রতিরোধে মহাযজ্ঞ শুরু কাল। প্রতিদিনই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সরকারি কর্মকর্তারা। 4 সপ্তাহ পরই দ্বিতীয় ডোজ। চট্টগ্রামে বাংলাদেশ উইন্ডিজ টেস্ট ঘিরে সক্রিয় আন্তর্জাতিক জুয়ারি চক্র। স্টেডিয়াম থেকে 3 ভারতীয় আটক, জড়িত মাঠের নিরাপত্তা কর্মীরাও। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে মিয়ানমারের নতুন সরকার, ব্যাখ্যা দিয়েছে সেনা অভ্যুত্থানেরও, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইতিবাচক সাড়া বলছে ঢাকা। করোনার স্থবিরতা কাটিয়ে আবারও আন্তর্জাতিক মহড়ায় যোগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস প্রত্যয়। আরব আমিরাতের উদ্দেশ্যে 136 সদস্যের দল। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে করোনা প্রতিরোধের মহাযজ্ঞ শুরু হচ্ছে কাল। সকাল 9টা থেকে একযোগে টিকা দিতে প্রস্তুত রাজধানীর 34টি হাসপাতাল। সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে টিকা। 4 সপ্তাহ পরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আয়োজন খুবই সাদামাটা, কিন্তু এটাই মহামারী করোনা ঠেকানোর মোক্ষম হাতিয়ার। রাজধানীর অন্য সব সরকারি হাসপাতালের মতো প্রস্তুত সোহরাওয়ার্দী হাসপাতালও। এই কেন্দ্রে বুথ 10টি। স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই প্রশিক্ষণ শেষে বৈশ্বিক এ রোগ ঠেকাতে অবদান রাখার অপেক্ষায় আছেন। আমরা সাধারণত টিটি ভ্যাকসিন যেভাবে দেই, ঠিক সম্পূর্ণ এভাবে আমরা এই ভ্যাকসিনটা দিব। আমরা সেভাবে এটা শিখেছি। অন্য ভ্যাকসিনের জন্য আমরা যেভাবে প্রিপারেশন না নিয়ে থাকি, তার থেকে এটার জন্য আমরা স্পেশালি কিছু প্রিপারেশন নিয়ে রাখছি। শনিবার হাসপাতালগুলো পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্বিক আয়োজনে তুষ্টি জানিয়ে তারা জনগণকে টিকা নিতে আহ্বান জানান। এই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়, 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ কি নিতেই হবে, কিংবা এটি আগে ছিল 8 সপ্তাহ কিন্তু এখন 4 কেন? দ্বিতীয় ডোজটা আসলে প্রথম থেকেই যারা ভ্যাকসিনের যেখানে পদ্ধতি, ওখানে বলা হচ্ছিল যে 4 থেকে 8 সপ্তাহ। তো পরিকল্পনা নেওয়া হয়েছিল যে আমরা যদি 8 সপ্তাহ পরে দেই, তাহলে আরও কিছু মানুষকে আমরা পরের যে ধাপে আমাদের ভ্যাকসিন আসবে সেটা দিতে পারবো। কিন্তু এখন পরিকল্পনা নেওয়া হয়েছে যে দ্বিতীয় ডোজটা নিশ্চিত করে দেওয়া হবে। এ যদি দ্বিতীয় ডোজ মিস করে বা না দেয়, তাহলে তাকে যে প্রথম ডোজ দেওয়া হলো এটা আসলে অপচয় হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের ইপিআই স্টোর থেকে টিকা বন্টন শুরু হয়েছে শনিবার সকাল থেকেই। সে সময় জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা ও WHO প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা আজকে ভ্যাকসিনটা নিয়ে যেয়ে কালকে 9টার দিকে আমরা উদ্বোধন করব, করে 2টা পর্যন্ত প্রতিদিন, যে 6 দিন আমাদের একটা আছে ওটা আমরা দিব। আমাদের হচ্ছে আইএলআর ফ্রিজ আছে, আইএলআর ফ্রিজের মাধ্যমে আমরা এটা প্রিজারভেশন করব। তারপরে আমরা আগামী 7 তারিখ থেকে এটা আমরা প্রয়োগ করা শুরু করব। কেন্দ্রগুলোতে আসার আগে বাসা থেকে নিবন্ধন করে আসতে হবে। তবে কেউ তা না করলে কেন্দ্রে এসেও নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে সেদিনই টিকা নিতে পারবেন না। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণহারে টিকাদানের প্রথম দিনই স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা টিকা নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিকেল পর্যন্ত 3,28,013 জন টিকা নিতে নিবন্ধন করেছেন। 18 বছরের নিচে গর্ভবতী নারী এবং শিশুকে বুকের দুধ পান করান এরকম মা, এদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে তাদেরকে টিকা দিতে দেওয়ার আওতায় নেওয়া হচ্ছে না। যাদের অনেক জ্বর আছে তাদের ক্ষেত্রে টিকা দেওয়া যাবে না। অন্য কোনো রোগের ক্ষেত্রে কোভিড টিকা দেওয়া যাবে না বলে এরকম কোনো নিষেধ নেই। আমাদের সর্বমোট 1005টা হাসপাতালে 2400 টিম কাজ করবে এবং আমরা আশা করছি কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই আমরা টিকার কাজগুলো শুরু করতে পারবো। বিভিন্ন জায়গার এমপি মহোদয়রা, রাজনৈতিক নেতৃবৃন্দরা, জনপ্রতিনিধিরা তারা নিজেরা টিকা নেবেন এবং সবাইকে উৎসাহিত করবেন। করোনার টিকা প্রয়োগের সবশেষ প্রস্তুতি জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল।
ব্রাহ্মণবাড়িয়া একযোগে 9টি উপজেলাতে টিকা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু টিকাদান কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার 268 জন টিকাদান কর্মী এবং 572 জন স্বেচ্ছাসেবী কিন্তু প্রস্তুত করা হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী পরপরই কিন্তু এই টিকাদান প্রদান করা হবে। আমি আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া সকাল 10টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমে উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য রওয়া মোহাম্মদের মুক্তাদির। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আপনাকে যদি সর্বশেষ সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সারির যে করোনা যোদ্ধা যারা প্রথম আগেভাগে যারা পাবেন সেটি 15,000 টোটাল নিবন্ধন করেছে। তার মধ্যে সাংবাদিক, ব্যাংকার, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলায়, এই 9টি উপজেলাতে কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু ফিজা ভ্যানে করে, অ্যাম্বুলেন্সে করে কিন্তু স্ব টিকাদান কেন্দ্রে কিন্তু টিকা পৌঁছানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় টোটাল 1,09,000 ডোজ টিকা এসেছে, যা 54,000 বেশি জনগণ নিতে পারবে বলে সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ইতিমধ্যে সবগুলো যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু স্বাস্থ্যকর্মীদের কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আগামীকাল যথাসময়ে অর্থাৎ সকাল 10টার মধ্যে কিন্তু টিকাগুলো পৌঁছাবে বলে, টিকাগুলো দেওয়া হবে বলে আমাদেরকে তারা নিশ্চিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কিছুক্ষণ আগে আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে টিকাদান কেন্দ্রগুলোতে যে ফিজাব করা হয়েছে সেখানে কিন্তু পুলিশ পহরায় রাখা হয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই বিষয়গুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তো ব্রাহ্মণবাড়িয়ার টিকার সর্বশেষ প্রস্তুত চলে আমার কাছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে এতক্ষণ সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। অন্য প্রসঙ্গ, চট্টগ্রাম টেস্ট সিরিজ ঘিরে সক্রিয় আন্তর্জাতিক জুয়ারি চক্র। ম্যাচ চলাকালীন 3 ভারতীয়কে আটক করেছে পুলিশ। মাঠের কয়েকজন নিরাপত্তা কর্মীরও জুয়ার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ সময় কয়েকটি মোবাইল ও মাঠে প্রবেশের টিকিট জব্দ করা হয়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। জহুর আহমেদ স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ। করোনা মহামারীর কারণে ও খেলোয়াড়দের বায়ুবাবল নিরাপত্তা ব্যবস্থায় গ্যালারিতে দর্শকদের প্রবেশ করার কোনো সুযোগ নেই। এক ধরনের অসাধু চক্র প্রতিনিয়ত হাজার হাজার টাকার ফলাফলবাজি, ওভারবাজি, রানবাজি সহ বিভিন্ন ধরনের জুয়া খেলছে। কিন্তু করোনা নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও প্যাভিলিয়নে বসে জুয়া খেলছিল জুয়ারিরা। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হসপিটালটির রুফটপ থেকে আন্তর্জাতিক জুয়ারি চক্রের ভারতীয় 3 নাগরিক সুনীল কুমার, চেতন শর্মা, সানি ম্যাগুকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। তবে জুয়া খেলার বিষয়টি অস্বীকার করে তারা। I gave my phone, he checked my phone, each and everything. I told him to check the CCTV camera also. I'm not doing anything. मैं कपड़ों का काम करने आया था, कपड़ों का बिजनेस है, इसलिए आया था। इंडिया हरियाणा। এ ঘটনায় শুধু ভারতীয় জুয়ারিরাই নয়, মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনের জুয়ার সাথে সম্পৃক্ততার নাম পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যে লিঙ্কটা করা, ওই লিঙ্কের মধ্যে আমরা লগ ইন করা যাচ্ছে না, এটা মানে ওনারা পাসওয়ার্ড লগ ইন দিচ্ছেন আর কি, অ্যাক্সেসটা পাওয়া যাচ্ছে না। একটা ওয়েব লিঙ্কের মাধ্যমে গ্যামলিংটা করছিল, এটা ওনার দাবি। পরে আমরা এটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 200 টিকিট তারা বিভিন্ন স্পন্সর কাছে দিচ্ছেন, বিসিবি সংশ্লিষ্ট ব্যক্তি বা ভলেন্টিয়ার আদার্স, এটা বিভিন্ন স্পন্সরদের দেওয়ার জন্য ওই ধরনের টিকিট মর্মে তারা শনাক্ত করছে। আটককৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও মাঠে প্রবেশের টিকিট জব্দ করা হয়েছে। তবে বায়ুবাবল নিরাপত্তার কারণে যেখানে মাঠের আশেপাশে কারো প্রবেশের সুযোগ নেই, জুয়ারিরা প্যাভিলিয়নে বসে জুয়া খেলায় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করে দেশটির জান্তা সরকার বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের অবস্থার ধাপে ধাপে পরিবর্তন হবে বলেও আশ্বস্ত করেছেন সামরিক কর্মকর্তারা। অং সান সুচি ক্ষমতায় থাকাকালে সেনাবাহিনী দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালে 2017 সালের 25শে আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গার ঢল আসতে শুরু করে বাংলাদেশে। সে সময় মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ সরকারও কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়। কিন্তু গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচিকে আটক করে এবং সেনাবাহিনী দেশটির পুরো নিয়ন্ত্রণ নেয়।
এ অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে বিভিন্ন মহলে যখন সংশয় চলছিল, তখন মিয়ানমারে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার রাজধানীতে আয়োজিত মুজিব জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানান। নতুন মিলিটারি কমান্ডাররা তারা রাখাইনে যে সমস্ত রোহিঙ্গারা আছে তাদের ক্যাম্পে ওরা গিয়েছিলেন এবং ওদের মুরব্বীর সাথে আলাপ করেছেন। তখন ওরা ওদের অভিযোগের কথা বলেছে যে তারা মোবিলিটি করতে পারে না। তখন নতুন সরকার বলছেন ধাপে ধাপে তোমাদের অবস্থান পরিবর্তন। দিস আর গুড নিউজ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে সেনা অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করেছেন। তারা চিঠি দিয়েছে আমাদের রাষ্ট্রদূতকে এবং সেইখানে তারা বলেছে কি কারণে তারা সেই টেক ওভারটা করেছে। তারা বলছে যে 10.4 মিলিয়ন ভুয়া ভোট হয়েছে, সেই ভুয়া ভোটের কারণে তারা এইটা দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু হ্যাভ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আল জাজিরার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে। প্রতিবেদনে তথ্যগত ভুল থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের করোনা স্থবিরতা কাটিয়ে আবারও আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। আরব আমিরাতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে চট্টগ্রামের ঈশা খাঁ নৌঘাঁটি ছেড়ে গেছে বিএনএস প্রত্যয়। 5 দিনের এ মহড়ায় অংশ নেবেন নৌবাহিনীর নাবিক ছাড়াও 136 সদস্যের সমর বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দল। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে বাদ্যযন্ত্রের তালে বাজছে নোঙর তোলার আহ্বান, অপরদিকে সে তালে তাল মিলিয়ে ঘাঁটি ছাড়ছে নৌবাহিনী জাহাজ প্রত্যয়। লম্বা হুইসেলে জাহাজ ছাড়তে একে একে সেলুট দিয়ে বিদায় জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনা স্থবিরতা কাটিয়ে আবারও সচল হতে শুরু করেছে পুরো বিশ্ব। সামরিক বাহিনীও তার ব্যতিক্রম নয়। গত 1 বছর ধরেই অচল অবস্থা চলছিল ইন্টারন্যাশনাল এক্সিবিশনগুলো, আবারও শুরু হয়েছে এবং তাতে অংশ নিচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনী। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক নানা সামরিক মাধ্যমে বিশেষ সুনাম রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর। তারই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনগুলোতে ডাক পড়ে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের। ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লার নেতৃত্বে মহড়ায় যাওয়া এই দলে রয়েছেন 136 জন সদস্য। ওই এক্সিবিশনে যেসব জিনিস প্রদর্শন হবে তার মাধ্যমে আমাদের অফিসার ও ক্রুরা অনেক জ্ঞানার্জনের সুযোগ পাবে। উন্নত যে প্রযুক্তি আসছে এখন বিশ্বে, তার সাথে পরিচিত হবে। দুটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন শেষে এই যুদ্ধজাহাজ 13 মার্চ বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের মেয়রের পরিবার থেকে জিউস পুকুর দেবত্ব সম্পত্তি রক্ষার দাবিতে গণসমাবেশ হয়েছে। দুপুরে জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে নগরীর দেওভোগ জিউস পুকুর দিঘির পাড়ে এই গণসমাবেশে হাজারেরও বেশি মানুষ অংশ নেন। ভূমিদস্যুদের কাছ থেকে জমি উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষকে হস্তান্তরের দাবি জানান তারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শনিবার দুপুর থেকে ছোট ছোট মিছিল নিয়ে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা যোগ দেন নারায়ণগঞ্জের দেওভোগের জিউস পুকুর দিঘির পাড়ে। কয়েকশো বছরের প্রাচীন দেবোত্তর সম্পত্তি লক্ষ্মী নারায়ণ আখড়া ও মন্দির সংলগ্ন ঐতিহাসিক জিউস পুকুর দখলের প্রতিবাদে স্লোগান দেন তারা। হিন্দু মুসলমান বক্তাদের অভিযোগ, এই দেবোত্তর সম্পত্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির ভাই সহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ জাল দলিলের মাধ্যমে দখল করে রেখেছেন। আমি মামলা করছি, এই পুকুর যারা দখল করে নেওয়ার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে। এই জিউস পুকুর রাজা লক্ষ্মীনারায়ণের পুকুর, যাতে রাজা লক্ষ্মীনারায়ণের থাকে। যারা দলিলগুলো করে নিছে বুঝাই যায় এই দলিলগুলো আসলে বানানো দলিল। এরকম বিক্রয় করার কারো কোনো অধিকারও নাই, কোনো আইনও নেই, হস্তান্তরও হবে না। এই সম্পত্তি দ্রুত অবৈধ দখল থেকে উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে সরকারের কাছে দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। প্রত্যেকটা সম্পত্তি উদ্ধারের জন্য আমরা কাঁধে কাঁধ নিয়ে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা লড়াই করব। দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবির সাথে একমত প্রকাশ করেন স্থানীয়রাও। আমরা চরিত্র দান সম্পত্তি আশা করি এটা বাবার নামে থাকুক, মন্দিরের নামে থাকুক, 10 জনের কাজে লাগুক। পুকুরটা পরিষ্কার হইলে আমগো মনটাও পরিষ্কার লাগে। ভূমি জরিপের সিএস ব্রিটিশ পর্যায়ে এই সম্পত্তিটি দেবোত্তর সম্পত্তি হিসেবেই রেকর্ডভুক্ত হয়। এই জমি দেখভাল করছিল মন্দির
মন্দিরের সেবায়ত ও মন্দির কমিটি, কিন্তু ৭৫-এর পর স্থানীয় একটি চক্র জিউস পুকুরটি দখল করার পায়তারা করে। এই দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য ২০১৯ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জের আদালতে মামলা করেন লক্ষ্মী নারায়ণ জিউস আখড়া মন্দির কর্তৃপক্ষ। মামলাটি বর্তমানে যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে চলমান রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সুন্দরবনে আবারও তৎপর শিকারী আর পাচারকারী চক্র। অবাধে বাঘ হরিণ শিকারের কারণে জীববৈচিত্র্যের প্রভাব পড়বে বলে মনে করেন পরিবেশবিদরা। কর্তৃপক্ষের নজরদারির ঘাটতিকে দুষলেও বন বিভাগের দাবি, পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ধরা পড়ছে অপরাধীরা। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত বন বিভাগের হাতে আটক হয় ৩৭ জন শিকারী। জব্দ করা হয় শতাধিক হরিণ, ২টি বাঘ ও ১৯টি চামড়া। হরিণের ৩০০ কেজি মাংস ও ১৭,৩০০ ফুট ফাঁদও জব্দ করে কর্তৃপক্ষ। তবে নজরদারি এড়িয়ে প্রাণী শিকারের আরও ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায়। স্থানীয়রা জানান, জীবিত উদ্ধার করা হরিণ অবমুক্ত করা হলেও এগুলো আবারও ধরা পড়তে পারে শিকারীদের হাতে। পরিবেশবিদরা মনে করেন, অপরাধীরা জামিনে বের হয়ে বারবার করছে একই ধরনের অপরাধ। কঠোর নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে দাবি তাদের। ওরা বনের পশু বনে রয়েছে, ওরা আইন নিয়ে অগতা ধরি অগতা জুলুম করে আইন নিয়ে খাইয়ে আমরা এরপর অগোছ আমরা খুললে লামু, এটা একটা বেশি কথা না? যারা এগুলা খারাপ কাজ করতেছে তাদের আমরা বিচার চাই। এসব গডফাদারদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনুন, অন্যথায় সুন্দরবনের বাঘ হরিণের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বন বিভাগের দাবি, আগে এককভাবে টহল ও অভিযান চললেও বর্তমানে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। অভিযান জোরদারের কথা জানান পুলিশ সুপার। যে অভিযান পরিচালনা করতেছে সুন্দরবনের বন্য প্রাণী, বনজ সম্পদ এবং অন্যান্য বিষয় আশায় নিয়ে, যেমন বনদস্যু, জলদস্যু, এদেরকে প্রতিরোধের জন্য সেটা অব্যাহত থাকবে। আমরা এই ডাইমেনশনটা আরো বাড়িয়ে দিব। আমরা 25টা ফিওয়ার মামলা দিয়েছি আসামিদের বিরুদ্ধে এবং সেখানে 108 জন আসামির বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি। শিকারীরা যতই তৎপর হোক, আমরা তাদের সাথে আরো বেশি তৎপর। বিশাল আয়তনের সুন্দরবনে জীব নিরাপত্তা ও অন্যান্য সম্পদ রক্ষায় শুধু আইন প্রয়োগে সফলতা অনেকটাই অসম্ভব স্বীকার করে পুলিশ বলছে, জনসচেতনতা বাড়ালে শিকারীদের অপতৎপরতা রোধ করা সম্ভব। সময় সংবাদ, বাগেরহাট। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দেশে করোনা প্রতিরোধে মহাযজ্ঞ শুরু কাল। প্রথম দিনই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সরকারি কর্মকর্তারা। 4 সপ্তাহ পরই দ্বিতীয় ডোজ। চট্টগ্রামে বাংলাদেশ উইন্ডিজ টেস্ট ঘিরে সক্রিয় আন্তর্জাতিক জুয়ারি চক্র। স্টেডিয়াম থেকে 3 ভারতীয় আটক, জড়িত মাঠে নিরাপত্তা কর্মীরাও। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।